নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলার কথা। বাংলার কথা, আর এই বাংলার কথা নিয়ে আজ আমরা চলে এসেছি হাওড়া জেলায়। হাওড়া জেলার এই বাংলার কথা নিবেদন করছেন নারায়ণা হেলথ, কো পাওয়ার্ড বাই আইডিএন গ্রুপ, সেবাব্রত হসপিটাল, ভবানী সেলস এজেন্সিজ। তারই সঙ্গে রয়েছেন হাওড়ার পার্টনার সেবাব্রত নার্সিং ইনস্টিটিউট, রেনবো হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেস, বালাজি হোটেল রেস্টুরেন্ট, কফি হাউস ক্লাসিক, অ্যাপেক্স ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট কোম্পানি এবং ল্যাবকিওর। আমরা এই অনুষ্ঠান শুরু করতে চলেছি এবং তারই সঙ্গে কিন্তু নানান বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরব। তারই সঙ্গে হাওড়ায় সার্বিকভাবে উন্নয়ন এবং এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা সাহায্য করেছেন সেই বিশিষ্ট মানুষদের আমরা সম্বর্ধিত করব, আর এই সম্বর্ধিত করে আমরাও কিন্তু একই সঙ্গে আপ্লুত হব। প্রথমেই যাদের কথা বলবো অর্থাৎ নারায়ণা হেলথ। হাওড়া শহরের স্বাস্থ্যের উন্নয়নের জন্য বা হাওড়া জেলার স্বাস্থ্যের উন্নয়নের জন্য নারায়ণা হেলথ কিন্তু সার্বিকভাবে কাজ করে চলেছে। সুতরাং প্রথমেই দেখে নেব তাদের পথচলা। তপনী ঘোষ ফ্যাসিলিটি ডিরেক্টর, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ডক্টর পার্থ প্রতিম সেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং তাদেরকে সম্বর্ধিত করার জন্য অনুরোধ করব শ্রী প্রদীপ তালুকদারকে মঞ্চে আসার জন্য। প্রদীপ দা আমাদের প্রিয় প্রাক্তন ফুটবলার, ভারতীয় ফুটবলে তিনি অংশগ্রহণ করেছেন। তপানীবাবু, আপনাকে অনুরোধ করব, এনএইচের তরফ থেকে ইতিমধ্যেই যে এগিয়ে চলা হচ্ছে এবং সার্বিকভাবে আমরা যদি দেখি যে হাওড়া শহর এবং হাওড়া জেলার বিভিন্ন ক্ষেত্রকে সকলকে নিয়ে এগিয়ে চলা, সেটার ক্ষেত্রে দু চার কথা আপনার মুখ থেকে শোনার জন্য। আপনারা সবাই জানেন নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়া জেলায় এবং নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল চুনাভাটিতে আমাদের দুটো ইউনিট রয়েছে। বর্তমানে ভারতে যে অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা এবং যে অ্যাডভান্স টেকনোলজি, সেই সমস্ত সব পরিষেবাই আমাদের এই হসপিটালে উপলব্ধ আছে। সঙ্গে যে পরিষেবা টায়ার 1 সিটিতে পাওয়া যায় সেটা কিন্তু হাওড়ায় উপস্থিত। তার মানে আপনি বলছেন যে এই মুহূর্তে গঙ্গা পেরিয়ে কলকাতায় যাওয়ার অন্তত দরকার নেই, হাওড়া স্বয়ং সম্পূর্ণ হয়ে রয়েছে। একটু অনুরোধ করব যে সার্টিফিকেট এবং তারই সঙ্গে স্মারক তুলে দেওয়ার জন্য প্রদীপদাকে। এরপর যেদিকে আমরা নজর রাখবো অর্থাৎ আইডিএন গ্রুপ, তারাও কিন্তু একই রকমভাবে হাওড়াকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সার্বিকভাবে আমরা যদি দেখি নানান ক্ষেত্রে প্রথম থেকেই সাহায্য করেছেন। 2019 সালে যখন হাওড়ায় টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে, সেখানেও কিন্তু অন্তর্ভুক্তি ছিল এবং তারই সঙ্গে সামাজিক নানান ক্ষেত্রে অন্তর্ভুক্ত থেকেছে এবং হাওড়ার বিভিন্ন ক্ষেত্রে যাতে উন্নয়ন সম্ভব হয় সেদিকে সার্বিকভাবে নজর রেখেছে। প্রথমেই তাদের পথ চলার দিকে নজর রাখবো। আইডিএন গ্রুপ হাওড়া জেলার মধ্যে গত 15 বছর ধরে রিয়েল এস্টেটের জগতে একটি বড় নাম। এই সংস্থার সিএমডি শ্রী নিখিল শাহ। শ্রী নিখিল শাহের আবাসিক বাণিজ্যিক আতিথেয়তার ভান্ডার অফুরান, পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও তার অবদান রয়েছে। এলাকায় রক্তদান শিবির, বৃক্ষরোপণ,
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সমগ্র এইচএমসি জুড়ে স্বাস্থ্য সচেতনতা শিবির আয়োজন করেন জনকল্যাণের উদ্দেশ্যে। এরই সঙ্গে শিবপুর বাজার এলাকায় ডেঙ্গু সচেতনতা শিবির, ডোমজুর স্টেডিয়াম এলাকায় পরিবেশ রক্ষায়ও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। 2019 সালে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনের দ্বারা গঠিত টাস্ক ফোর্সের তিনি সদস্য ছিলেন। হাওড়া জেলার সামাজিক কাজে তার এই অবদানের জন্য জি24 ঘন্টা বাংলার কথা সম্মানে সম্মানিত শ্রী নিখিল শাহ। প্রদীপদা, অনুরোধ করবো একটুখানি সম্বর্ধিত করার জন্য। সার্টিফিকেট এবং তারই সঙ্গে কিন্তু আমরা স্মারক তুলে দিচ্ছি। আগামী দিনে কি চিন্তা এবং তারই সঙ্গে বাংলার কথায় এই প্রাপ্তি কতটা আনন্দ দেবে, সংক্ষেপে? সর্বপ্রথম সবাইকে শুভ সন্ধ্যা, নমস্কার, প্রণাম। হাওড়া শহরের চেয়ারম্যান সাহেব সুজয়দা এই মঞ্চে আছেন, এইখানে তো এই মঞ্চের একটা লাভ নিয়ে আমি ওনাকে একটা রিকোয়েস্ট করব যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বড় ইনিশিয়েটিভ, লকডাউনের পর থেকে একটু স্লো ডাউন হয়ে গেল, একটু আপনাকে রিকোয়েস্ট করব এটাকে যদি আবার শুরু করা যায়, কারণ এটা আমাদের জন্য না, এটা ফিউচার জেনারেশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ। আর এবার যেদিকে আমরা নজর রাখবো, সেবাব্রত হসপিটাল উলুবেড়িয়ার মানুষের জন্য একই রকমভাবে পাশে থেকেছেন, সঙ্গে থেকেছেন। অনেক ক্ষেত্রেই বিনা পারিশ্রমিক বা অনেক ক্ষেত্রেই খুবই স্বল্প মূল্যে তাদের পাশে থাকার চেষ্টা হয়েছে। তাদের পথ চলার দিকে নজর রাখবো। চিকিৎসা পরিষেবায় নতুন দিগন্ত সেবাব্রত হাসপাতাল, বাজারপাড়া, উলুবেড়িয়া, হাওড়া। সাধ্যের মধ্যেই নিয়ে এলো চিকিৎসা পরিষেবায় এমআরআই, সিটি স্ক্যান, আইসিইউ, এনআইসিইউ, সিয়াম সহ ওটি পরিষেবা, ডায়ালিসিস, নিউরো, অর্থোসার্জারি, এসিএল, পিসিএল, হাঁটু প্রতিস্থাপন, টিএমটি, ইউকো, ইকো, ইউএসজি, পেসমেকার সহ সমস্ত কিছু কম খরচে ও ইন্স্যুরেন্স কার্ড দ্বারা পরিষেবার ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসাথীর কার্ডেরও সুবিধা আছে। উন্নত চিকিৎসা পরিকাঠামো ও সকলের জন্য চিকিৎসা ব্যবস্থার জন্য জি24 ঘন্টা বাংলার কথা সম্মানে সম্মানিত সেবাব্রত সুপার স্পেশালিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড। শ্রী দীপক দাস কর্ণধার এবং তারই সঙ্গে ডক্টর দেবজিৎ দাস কর্ণধার, তাদের দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। স্মারক এবং তারই সঙ্গে সার্টিফিকেট জি24 ঘন্টা বাংলার কথায় এই সম্মান প্রাপ্তি আপনাদের চোখে, সংক্ষেপে। আমরা অসম্ভব কৃতজ্ঞ শুভাশিস আর জি24 ঘন্টায় যে আমাদেরকে এই সম্মান যোগ্য হিসেবে তারা মনে করেছে, এখানে আসতে আমাদের সাহস জুগিয়েছে। আমরা অসম্ভবভাবে কৃতজ্ঞ। আমাদের একটা যোগ্য সম্মান দিলেন, তাতে আমাদের চলার পথে আরও আমরা এগিয়ে যেতে পারবো আর কি। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ। আর এবার যাকে আমরা সম্বর্ধিত করব এবং যার পথ চলা দেখাবো, শ্রী বাণীব্রত কাঁড়ার। নানান ক্ষেত্রে হাওড়ার বিভিন্ন প্রান্তের মানুষকে যাতে উপকার পৌঁছে দেওয়া যায় বা একটা চেষ্টা করা যায়, তার জন্য কিন্তু সদা জাগ্রত রয়েছেন। তার পথ চলা দেখব। বাণীব্রত কাঁড়ার শুধুমাত্র একটি নাম নয়, একজন প্রকৃত সমাজবন্ধু। ছোট থেকে খুব কষ্ট করেই দারিদ্রতার সঙ্গে বেড়ে ওঠা। পড়াশোনায় খুব একটা ভালো ফল না হলেও খেলাধুলায় ছিল তার স্বপনে জাগরণে। শুধুই ফুটবল আর মোহনবাগান প্রেম তার জীবন জুড়ে। এই স্বপ্নই তাকে 1989 সালে পৌঁছে দিয়েছিল কলকাতা ফুটবলের দোরগোড়ায়। খেলতে গিয়ে চোট আঘাত পান, স্বপ্নভঙ্গ হয়, আবার শুরু হয় জীবনযুদ্ধের পথ চলা। মনে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অদম্য ইচ্ছা। করোনাকালে মানুষ চাক্ষুষ প্রমাণ পেয়েছে। অসহায় মানুষের পাশে থাকার ইচ্ছাতেই এমএসএমই ও FASII এর তরফ থেকে কদমতলা বাজার, ব্যাটরা থানা ভ্যাকসিন ক্যাম্পের কোভিড ভলেন্টিয়ার ইনচার্জ। করোনার সঙ্গেই আমফানের করাল গ্রাসে যখন বাংলার মানুষ বিধ্বস্ত, তখন সবকিছু ভুলে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ছুটে গেছেন সুন্দরবনের মতো প্রত্যন্ত কুমারমারি গ্রামে। অসহায় মানুষের পাশে থাকার জন্য জি24 ঘন্টা বাংলার কথা সম্মানে সম্মানিত সমাজকর্মী বাণীব্রত কাঁড়ার। তাকে সার্টিফিকেট এবং তারই সঙ্গে স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। হাওড়া শহরের জন্য চিন্তা ভাবনা বাস্তবে কোথায় দাঁড়িয়ে রয়েছে, সংক্ষেপে? শুভ সন্ধ্যা। প্রথমেই জি24 ঘন্টাকে ধন্যবাদ জানাই সম্মান জানাবার জন্যে। আর হাওড়া জেলার সম্বন্ধে বলতে গেলে প্রথমে ফুটবল বলতে হয়, যেটা প্রায় হারিয়ে গেছে। আমি চেষ্টা করি সেই ফুটবলের পাশে থাকার চেষ্টা করি, যেখানে খেলা হয় সেখানে কিছু
বল জার্সি প্যান দিয়ে সাহায্য করা। চেষ্টা করুন অবশ্যই করে, খেলাধুলোয় বাংলা এগিয়ে থাকুক যেমন আগে ছিল, তার জন্য অবশ্যই করে থাকবে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। 10,000 গল ব্লাডার অপারেশন, ভাবা যায়? আমি তো কল্পনাও করতে পারবো না, সংখ্যায় কটা শূন্য হবে সেটাও চিন্তা ভাবনা করা যাবে না। 10,000 গল ব্লাডার অপারেশন এবং আরও নানান ক্ষেত্রে কিন্তু চিকিৎসায় নিজের মতো করে চেষ্টা করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে আর্থিকভাবে পারছেন না, অথচ প্রচণ্ড দরকার তাদেরকেও সাহায্য করেছেন ডক্টর সিরাজ আহমেদ চিকিৎসক। তার দিকে আমরা একটুখানি নজর দিয়ে নেব, অর্থাৎ তার পথ চলার দিকে। ডাক্তার সিরাজ আহমেদ স্বাস্থ্য জগতে এক জনপ্রিয় নাম। বর্তমানে এসএসকেএম হসপিটালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সার্জারি বিভাগে যুক্ত রয়েছেন। ইতিমধ্যেই 10,000 গলস্টোন সার্জারি, 4,000 হার্নিয়া সার্জারি করেছেন সাফল্যের সাথে। উচ্চবিত্ত মধ্যবিত্তের চিকিৎসা যেমন করেছেন, তেমনি বিনা পারিশ্রমিকে গরিব মানুষের চিকিৎসাও করেছেন। এই মুহূর্তে হাওড়া জেলার শ্রেষ্ঠ ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার সিরাজ আহমেদ চিকিৎসা পরিষেবায় অনন্য অবদানের জন্য জি 24 ঘন্টা বাংলার কথা সম্মানে সম্মানিত ডাক্তার সিরাজ আহমেদ। প্রদীপদাকে অনুরোধ করব তাকে সম্বর্ধিত করার জন্য স্মারক এবং তারই সঙ্গে সার্টিফিকেট দিয়ে। কি বলবেন হাওড়া শহরের জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে, খুব সংক্ষেপে প্লিজ। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ নিউজ 24-কে আমাকে ডাকার জন্যে আর এই সম্মান দেওয়ার জন্যে। আর আমি এখানেই বর্ন অ্যান্ড বট আপ, স্টার্ট মানে রাইট ফ্রম বিগনিং। তো আমি জানি হাওড়াতে কত গরিব লোক আছে, কত নিডি লোক আছে। সো এটা আমার খুব আনন্দ হয়। কলকাতা থেকে আমাকে অনেক হসপিটাল ইভেন বড় বড় অফার দিচ্ছে, বাট আমি বলি না, আমি হাওড়া মানুষ, হাওড়াইতে থাকবো, হাওড়া ছেড়ে কোথাও যাব না। এটা আমার একদম ইজ ফ্রম কোর মাই অফ মাই হার্ট। দর্শকরা ইতিমধ্যে হাততালি দিয়ে দিলেন, অর্থাৎ হাওড়ার ছেলে, হাওড়াতেই থাকবো, হাওড়ার কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। 10,000 গল ব্লাডার অপারেশনের কথা হচ্ছিল, 350 পদ। আমি তো খেতে খুব ভালোবাসি, কিন্তু 350 পদ খাওয়া কি সম্ভব? আমার তো মনে হয় না। হ্যাঁ, শুধুমাত্র বাঙালির রসনা তৃপ্তি নয়, বাঙালিকে আরও নানানভাবে রসনা তৃপ্তি করার জন্য চেষ্টা করে চলেছেন বালাজি রেস্টুরেন্ট। বালাজি রেস্টুরেন্ট ঠিক কীরকমভাবে রসনা তৃপ্তি করাচ্ছে বাঙালির, সেদিকে নজর রাখবো। দীঘা, পুরী, মন্দারমণি থেকে ফিরছেন, ফেরার পথে লাঞ্চ বা ডিনার করবেন, কিন্তু যে কোনো ভালো হোটেলে তো 2-3 ঘন্টা ওয়েটিং। সেই সমস্যার সমাধান নিয়ে আপনাদের কাছে চোখ ধাঁধানো ইন্টেরিয়ার আর পছন্দের সব ধরনের খাবার নিয়ে প্রস্তুত মাল্টি কুইজিন রেস্টুরেন্ট বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। NH6 এর ধারে নাওপালাতে বালাজি মানেই উচ্চমানের খাবার ও সার্ভিস। এছাড়াও আছে বিস্তৃত লন, রুমস, কনফারেন্স হল, ব্যাংকুয়েট, ডেস্টিনেশন ওয়েডিং এর মতো আধুনিক ব্যবস্থা। বালাজি রেস্টুরেন্ট মানেই রসনা তৃপ্তি আর মনের শান্তি। জি 24 ঘন্টা বাংলার কথা সম্মানে সম্মানিত বালাজি রেস্টুরেন্ট। শফিকবাবু মঞ্চে আসুন। কর্ণধার বালাজি রেস্টুরেন্ট, তাকেও একই রকমভাবে আমরা সম্বর্ধিত করছি, সার্টিফিকেট এবং তারই সঙ্গে স্মারক তুলে ধরছি। কিরকমভাবে রসনা তৃপ্তির আর নতুন চিন্তা ভাবনা কোথায় দাঁড়িয়ে? দেখুন, আমরা কাস্টমারকে যতটা ভালো খাওয়ানোর চেষ্টা করি, কাস্টমার চাই যতটা ভালো পরিষেবা পাওয়ার আমাদের থেকে, ঠিক আছে? আরও নতুনত্ব দিনে আরও নতুনত্ব খাবার নিয়ে আমরা কাস্টমারের কাছে আসতে পারবো, এটাই চেষ্টা করব। আর ধন্যবাদ জানাবো জি 24 ঘন্টাকে আমাদের এত সুন্দর একটা পুরস্কার দেওয়ার জন্য। আর এবার আমরা যেদিকে নজর রাখবো, রেইনবো হসপিটাল, তাদের পথ চলাটা কিরকম হয়েছে দেখে নিই। মধ্যবিত্তরাও যাতে আধুনিক চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পায়, সেই উদ্দেশ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় রেইনবো হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিস। এক ছাদের নিচে রয়েছে একাধিক বিভাগ, একাধিক বিশেষজ্ঞ চিকিৎসা, উন্নত প্রযুক্তির ডায়াগনস্টিক পরিষেবার সঙ্গে 24 ঘন্টা ফার্মাসি পরিষেবার ব্যবস্থা। হাওড়া জেলায় সকলের জন্য স্বাস্থ্য পরিষেবার সুযোগ করে দেওয়ার জন্য জি 24 ঘন্টা বাংলার কথা সম্মানে সম্মানিত রেইনবো হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিস। আমরা অনুরোধ করব আজিজুর রহমান কর্ণধার, তাকে মঞ্চে আসার জন্য। আমরা আপনাকে সম্মানিত করতে পেরে আমরাও সম্মানিত। আমরা এই মুহূর্তে তুলে ধরছি স্মারক এবং তারই সঙ্গে সার্টিফিকেট তুলে দিচ্ছি আপনার হাতে।
আর নতুন চিন্তা ভাবনা হাওড়ার মানুষের জন্য কি করবেন খুব সংক্ষেপে? সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা খুব ছোটোভাবেই হসপিটালটা শুরু করেছি। আসলে দরিদ্র এবং মধ্যবিত্তরা যাতে একটু শহরের চিকিৎসাটা গ্রামাঞ্চলে পেতে পারে এই লক্ষ্য নিয়ে মূলত আমরা একটা আধুনিক হসপিটাল করার ইচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। রেনবো হসপিটালের দিকে যেমন আমরা নজর রাখলাম, হাসপাতালে শুধুমাত্র চিকিৎসক নয়, তারই সঙ্গে নার্সিং স্টাফ যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন। মাত্র কয়েক বছর আগে করোনার দিনগুলো তো আমরা ভুলতে পারবো না। এই নার্সিং স্টাফরাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আর এই নার্সিং স্টাফ তৈরি করছেন যারা, অর্থাৎ সেবাব্রত নার্সিং ইনস্টিটিউশন, তাদের পথ চলা মূলত ঠিক কিরকমভাবে তৈরি হচ্ছে দেখে নেব। জিএনএম এবং বিএসসি নার্সিং পড়ার সেরা ঠিকানা সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং, WBNC, WBUHS এবং INC দ্বারা অনুমোদিত। রয়েছে আধুনিক প্রযুক্তি ও উন্নত ল্যাব এবং লাইব্রেরি, মনোরম পরিবেশের কলেজ ক্যাম্পাস আর হস্টেল, 10:1 রেশিওতে অভিজ্ঞ এবং প্রশিক্ষিত ফ্যাকাল্টি, আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিভিন্ন ধরনের স্কলারশিপ, ব্যাংক লোনের সুবিধা, নিজস্ব প্যারেন্ট হসপিটাল, পিজি হসপিটাল, ESI এবং বাগনান হসপিটালে ক্লিনিক্যাল প্র্যাকটিসের সুবিধা। নার্সিং শিক্ষায় অভিনব অবদানের জন্য জি 24 ঘন্টা বাংলার কথা সম্মানে সম্মানিত সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং। ডক্টর শান্তি গের মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং সেক্রেটারি নাসিরউদ্দিন মল্লিক, তাদের দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। প্লিজ মঞ্চে আসুন। আপনাদেরকেও সম্মানিত করতে পেরে আমরাও সম্মানিত বোধ করছি এবং জি 24 ঘন্টার তরফ থেকে বাংলার কথা সার্টিফিকেট এবং তারই সঙ্গে স্মারক তুলে দেওয়া হচ্ছে। মূলত চিন্তা কোথা থেকে এলো এবং এই মুহূর্তে কি ভাবনা হাওড়ার জন্য সংক্ষেপে? শুভ সন্ধ্যা। আমরা আজ এই সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পেরে গর্বিত। আমাদের সেবাব্রত হসপিটাল 100 বেডের হসপিটাল চালাতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা, ডাক্তারদের যে অভিজ্ঞতা এবং পরিচালন মণ্ডলীর যে অভিজ্ঞতা, যে তাতে দেখা গেছে যে আমাদের হসপিটালের ব্যাকবোন হচ্ছে নার্সিং স্টাফ। সেই নার্সিং স্টাফ খুব দক্ষ হলে একটা হসপিটাল খুব ভালোভাবে চলে। এই মনের স্বপ্ন এবং তাগিদ নিয়েই আমরা ডাক্তাররা সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং এই কলেজ অ্যান্ড স্কুল তৈরি করেছি। খুব গুরুত্বপূর্ণ দিক এবং অনেক ধন্যবাদ। এবার যেদিকে নজর রাখবো, হালকা ঠান্ডা পড়ছে। হালকা ঠান্ডা মানে যেমন চায়ে চুমুক থাকে, তার পাশাপাশি কিন্তু কফির চুমুকও থাকে। অর্থাৎ এরপর যেদিকে আমরা নজর রাখবো, কফি হাউস ক্লাসিক। কফি হাউস ক্লাসিক NH6 এর পাশে রয়েছে অতিথি আপ্যায়নের সুন্দর ব্যবস্থা। এখানকার বিলাসবহুল অভ্যন্তরীণ সজ্জা, আরামদায়ক বসার ব্যবস্থা এবং উষ্ণ পরিবেশ গ্রাহকদের কাছে এটি শুধুমাত্র একটা রেস্তোরাঁ নয়, বরং একটি অভিজাত ডাইনিং ডেস্টিনেশন। পরিবার, বন্ধু বান্ধব বা বিশেষ উপলক্ষ, কফি হাউস ক্লাসিক প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তুলতে প্রস্তুত। মেনুতে আছে 350টিরও বেশি বৈচিত্র্যময় আর সুস্বাদু পদ, যা আপনাকে নতুন নতুন স্বাদের দুনিয়ায় নিয়ে যাবে। কফি হাউস ক্লাসিক, যেখানে আপনি পাবেন একই স্বাদ ও অভিজাত অভিজ্ঞতা। জি 24 ঘন্টা বাংলার কথা সম্মানে সম্মানিত কফি হাউস ক্লাসিক। কফি হাউস ক্লাসিকের কর্ণধার শ্রী সায়ন চক্রবর্তীকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য, প্লিজ। আমরা তাকেও সম্মানিত করছি সার্টিফিকেট এবং তারই সঙ্গে কিন্তু স্মারক তুলে দিয়ে তাকেও আমরা সম্মানিত করছি। আমি সবার প্রথমে জি 24 ঘন্টাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জার্নি শুরু হয় 2016 সালে একটা ছোট্ট 200 স্কোয়ার ফিট একটা জায়গা নিয়ে, 20 জন বসার সিট নিয়ে। সেখান থেকে এখন কফি হাউস হাওড়ার বিগেস্ট রেস্টুরেন্টের মধ্যে পড়ে। 550 বসার ক্যাপাসিটি হয়েছে, 350-এর ওপরে মেনু, ব্যাঙ্কোয়েট, কনফারেন্স হল নিয়ে এখন চেষ্টা করছি উলুবেড়িয়ার মানুষ এবং তথা হাওড়ার মানুষকে ভালো কিছু খাওয়ানোর, ভালো কিছু সার্ভিস দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর এবার যেদিকে আমরা নজর রাখবো, অর্থাৎ অ্যাপেক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রজেক্ট কোম্পানির দিকে এই মুহূর্তে সুন্দরভাবে যে আলোকিত করা হয়েছে, ঠিক কীরকমভাবে আলোকিত করার চেষ্টা দেখব।
অ্যাপেক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রজেক্ট কোম্পানি, রাজ্য সরকার কর্তৃক অনুমোদিত বেসরকারি বিদ্যুৎ কন্ট্রাক্টর। কর্ণধার শেখ আফতাব রহমান দ্বারা পরিচালিত সংস্থাটি বিভিন্ন সরকারি ও বেসরকারি কোম্পানির তালিকাভুক্ত, যা বিভিন্ন ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। বিদ্যুৎ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জি24 ঘন্টা বাংলার কথা সম্মানে সম্মানিত অ্যাপেক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রজেক্ট কোম্পানি। শেখ আফতাব রহমান কর্ণধার, তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। শেখ আফতাব রহমান, তাকেও আমরা সম্মানিত করছি বাংলার কথার তরফ থেকে, জি24 ঘন্টার তরফ থেকে সার্টিফিকেট এবং তারই সঙ্গে কিন্তু স্মারক তুলে দেয়া হচ্ছে। নিশ্চয়ই কাজ করতে গিয়ে অনেক কিছু সামলাতে হয়, কিন্তু তার মধ্যেও রাজ্যকে আলোকিত করার চেষ্টা, কতটা আনন্দ দেয় আপনাকে? একটা সমাজকে আগিয়ে নিয়ে যায় তার অর্থনৈতিক ঠিকঠাক করতে গেলে লাগবে ইন্ডাস্ট্রি। আজকে ইন্ডাস্ট্রি এলে তাদের যে বৈদ্যুতিকরণ, যে বিদ্যুতায়ন করতে গেলে যে সমস্যা, সেই সমস্যার সম্মুখীন তো আমরা হই। আমরা বিভিন্ন জায়গা থেকে হেল্প পাই সরকার প্রশাসনের থেকে। তো এই ইন্ডাস্ট্রি এলে যাতে কোনো বিদ্যুতের অভাব না হয়, সেই পরিষেবাটাই আমরা দিয়ে চলি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরপর আমরা অনুরোধ করব লেকল্যান্ড কান্ট্রি ক্লাবের কর্ণধার যিনি সাহায্য করেছেন, অর্থাৎ রাম রতন চৌধুরী, তাকেও কিন্তু আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং তার হাতে দেবজিৎ ঘোষ, তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করব। স্মারক এবং তারই সঙ্গে সার্টিফিকেট তুলে দেবেন। লেকল্যান্ড কান্ট্রি ক্লাবের আগামী দিনের পরিকল্পনা খুব সংক্ষেপে। হ্যাঁ, আমাদের ক্লাব একটা চেঞ্জের মধ্যে দিয়ে আসছেন এবং আমরা খুব শিগগিরই নিজেদের আরও আপগ্রেড করে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে চাইছি। খুব শিগগিরই আপনারা নতুনভাবে ক্লাবকে পাবেন। অবশ্যই হাওড়ার মানুষও তার জন্য অপেক্ষা করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্রদীপ দাকে এবার একটুখানি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। একটু আগেই যারা সম্মানিত হয়েছেন তার মধ্যে বারবার করে ফুটবলের কথা চলে আসছিল এবং এই মুহূর্তে প্রদীপ দা আমাদের সঙ্গে মঞ্চে আসেন। প্রদীপ দা যাদেরকে সম্মানিত করলেন তারা নিশ্চয়ই খুবই আনন্দিত হবেন। আর মঞ্চে আসার জন্য অনুরোধ করব হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তীকে প্লিজ তাকে সম্মানিত করার জন্য। প্রদীপ দাকে সম্মানিত করার জন্য ডক্টর সুজয় চক্রবর্তী সার্টিফিকেট এবং তারই সঙ্গে স্মারক দিয়ে সম্মানিত করা হলো। খুব গোল্ডেন মোমেন্ট অবশ্যই করে। যে আলোচ্য বিষয় নিয়ে আসার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন, সেই মূল পর্বে যাব। শুভাশিস আমার সঙ্গে রয়েছে, দেবব্রত ঘোষ আমার অপর বন্ধু সহকর্মী, দেবব্রতকেও একটুখানি কাছে আসার জন্য অনুরোধ করব। দুজনের কাছ থেকে আমি এক লাইন করে জেনে নেব। দেবব্রত, আজকে ব্রেকিং নিউজ কি? আজকের ব্রেকিং নিউজ অবশ্যই তো বিভিন্ন রকম আছে, তবে এই যে প্রোগ্রামটা হচ্ছে, অনুষ্ঠানটা হচ্ছে এবং সবাইকে নিয়ে হাওড়া শহরের সামগ্রিক যে পরিস্থিতি সব কিছুই যে আলোচনা করা হবে, আমরা বিশিষ্ট মানুষজনদের সম্মানিত করতে পারলাম, এটা আমার মনে হয় আজকে একটা খুব বড় ব্যাপার এবং জি24 ঘন্টার দর্শকদের জন্য। নিউজের পাশাপাশি যদি এই রকম ধরনের কিছু প্রোগ্রাম তাদের কাছে নিয়ে আসা যায়, তাহলে তারাও উৎসাহিত হয় তাদের কাজের ক্ষেত্রে। তো আমরা নিউজের পাশাপাশি এই ধরনের প্রোগ্রাম যদি আরও করতে পারি, তাহলে তারাও উৎসাহিত হবে এবং আমরাও তাদের পাশে থাকতে পারবো। আমরা ফেরত আসবো বাংলার কথা নিয়ে সামগ্রিক আলোচনায়। হাওড়ার মানুষের কথা সমস্ত কিছু জানাবো ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন, চোখ রাখুন জি24 ঘন্টায়। বাংলার কথায় আবারও আপনাদের স্বাগত। বাংলার কথায় হাওড়ার কথা জানবো। হাওড়ার উন্নয়ন এবং নানান বিষয়ে সাধারণ মানুষের যে বক্তব্য, সেগুলোই কিন্তু জি24 ঘন্টা আমাদের অতিথিদের মাধ্যমে আপনাদের কাছে আমরা তুলে ধরব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী। সুজয়বাবু স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা উমেশ রায়। উমেশবাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তপানী ঘোষ, ফেসিলিটি ডিরেক্টর, নারায়ণা হেলথ। আমাদের সঙ্গে রয়েছেন এছাড়াও ডক্টর পার্থ প্রতিম সেন, নারায়ণা হেলথের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আইডিএন গ্রুপের সিএমডি শ্রী নিখিল সাউ আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের সবাইকে স্বাগত। সুজয়বাবু, স্বাভাবিকভাবেই প্রথম প্রশ্ন আপনার কাছেই আসবে। হাওড়া শহর আগামী দিনে এগিয়ে চলা মূলত কি কি চিন্তা ভাবনা, আর যদি সমস্যা থেকে থাকে কোথায় বা, প্লিজ। দেখুন, প্রথমে বলি যে হাওড়া আমরা জানি প্রত্যেকে একটা 600 বছরের শহর এবং হাওড়া কলকাতার থেকেও পুরনো শহর একটা। সেই শহর গড়ে উঠেছে
ওই অনেকটা অপরিকল্পিতভাবে শহর বেড়ে উঠেছে। তো আজকে তাই আমাদের হাওড়াকে যেভাবে ডেভেলপ করতে হয় না কেন, আমরা কোনো কিছু ডেস্ট্রয় করে করতে পারবো না। আমাদের হাওড়ার এই ক্যারেক্টার রেখেই আমাদের হাওড়াকে ইমপ্রুভ করতে হবে, এটা একটা খুব বড় চ্যালেঞ্জ। তো এর মধ্যেই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে পশ্চিমবঙ্গের আমাদের দায়িত্বে এসেছেন, আমরা দেখেছি হাওড়ার জন্য একাধিক প্রকল্প আমরা দেখতে পেয়েছি। সবথেকে বড় পদক্ষেপ ছিল নবান্নকে হাওড়ায় আনা, এবং যেখানে স্টেট সেক্রেটারিয়েট যদি যে জেলাতে থাকে, আমরা কিন্তু লিটারেলি সেটাকে সেই রাজ্যের রাজধানীও বলতে পারি। এবং এই নবান্ন আসার ফলে হাওড়ার একটা সার্বিক, ওই এরিয়ার তো বটেই, সার্বিকভাবে কিন্তু একটা ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করেছি। সেকেন্ড হচ্ছে হাওড়ার পুলিশ কমিশনারেট তৈরি করা, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নর্থ হাওড়ায় তৈরি হচ্ছে, এবং যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হয়তো আগামী আমাদের যে পরিকল্পনা আছে 2026-এর মধ্যে সেটা তৈরি হয়ে যাওয়ার কথা। সেই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি হয়ে গেলে আগামী দিনে উত্তর হাওড়া এবং বালি, সেখানকার মানুষের জলের কষ্ট আগামী বেশ কিছু বছরের জন্য সেটা মিটে যাবে। শুধু সেটা নয়, এই যে এখন পদ্মপুকুর আমাদের ওয়াটার প্লান্ট আছে একটাই, ওখান থেকে সব জায়গায় জল যায়, তো ন্যাচারালি যখন উত্তর হাওড়া বালি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু অন্যান্য জায়গাতেও আমরা কিন্তু জলের সাপ্লাই আরও অনেক বেশি দিতে পারবো। এবং আপনাকে আমি জানাই, আমরুত থেকে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট, আপনারা এখানে অনেকে জানবেন জলের, তারা কিন্তু হাওড়াকে পুরস্কার দিয়েছে ফর এই আমরা যে হাউস টু হাউস জলের কানেকশন দিচ্ছি, তার জন্য কিন্তু হাওড়া পুরস্কৃত হয়েছে আমরুতের ডিপার্টমেন্ট থেকে। আর একটা কথা আমি বলি, আমাদের আইডিএন গ্রুপের যিনি কর্ণধার আছেন, উনি একটা জিনিস পয়েন্ট আউট করেছিলেন, আমি সেই কনটেক্সটে বলছি আপনাকে, যে ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, আপনি জানলে খুশি হবেন, আমাদের বেলগাছিয়া যে ট্রেঞ্চিং গ্রাউন্ড আছে, সেখানে আমাদের বায়োমাইনিংয়ের কাজ 2022 সাল থেকে শুরু হয়েছে, এবং আগামী কিছু দিনের মধ্যে আমাদের টোটাল প্রোগ্রাম হচ্ছে অ্যারাউন্ড 44 মান্থসের। ওইখানে যে আমাদের গার্বেজের হিলগুলো আছে, ওই হিলগুলো অলরেডি একটা ডিসঅ্যাপিয়ার করে গেছে, এবং বাকি দুটোও চলে যাবে। সুজয়বাবু, অবশ্যই করে আসবো সেই জায়গায়। বিজেপির তরফ থেকে উমেশ রায় রয়েছেন, ঠিক এই জায়গাতেই কনস্ট্রাকটিভ ওয়েতে হাওড়া শহরকে নিয়ে বিরোধী দলে থাকার সুবাদে ঠিক কোথায় চিন্তাভাবনা বিজেপির? সব থেকে আগে জি 24 ঘন্টা এই প্রোগ্রাম অনুষ্ঠিত করেছেন, তার জন্যে আমি আভারী আছি যে হাওড়া শহরের সমস্যা নিয়েও পশ্চিমবাংলার লোক আজকে কিছু বুঝতে পারবে, দেখতে পারবে। ডাক্তারবাবু খুব ভালো করে বললেন যে হাওড়া শহর হয়ে গেছে এখন অঘোষিত পশ্চিমবাংলার রাজধানী। আমরাও খুব খুশি হয়েছিলাম যেদিন নবান্নতে মুখ্যমন্ত্রী কার্যালয় আর সেক্রেটারিয়েট হলো। একটু আশার কিরণ মনে এসেছিল যে মুখ্যমন্ত্রী এসছেন, তাহলে নিশ্চিতভাবে হাওড়ার কিছু না কিছু কায়াকল্প হবে। কিন্তু আজকে আমার দেখতে দেখতে বয়স হয়ে গেল 47, কিন্তু হাওড়ার যে মূল সমস্যাগুলো ছিল সেটা থেকেই গেল। হাওড়া শহরের সব থেকে বড় সমস্যা হচ্ছে হাওড়ার জল নিকাশি ব্যবস্থা। আমার দুর্ভাগ্য আমি মনে করি যে আজ পর্যন্ত এটা বড় সমস্যা, সেটা শুধু কর্পোরেশন করতে পারবে এটাও আমার মনে হচ্ছে কর্পোরেশনের একা পক্ষে নেই, সেটা বড় সহযোগিতার প্রয়োজন আছে। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি আজ পর্যন্ত হাওড়া শহরের কোনো এমপিকে বা হাওড়া থেকে যারা বিধানসভায় মন্ত্রী হয়েছেন, কোনো দিন এনাদের কোনো প্রচেষ্টা দেখলাম না যে কেউ লোকসভাতে গিয়ে এই কথা তুলেছে যে কেন্দ্র সরকার থেকে কোনো বড় প্রজেক্ট নিয়ে এসে এই সমস্যার সমাধান করব, কি কেউ রাজ্যতে বিধানসভায় কথা তুলেছে যে হাওড়া এই সব থেকে বড় সমস্যা জল নিকাশি, এই জল নিকাশির জন্য কিছু করব। ডাক্তারবাবু বললেন হাওড়া সম্মানিত হয়েছে জলের বাড়ি বাড়ি জল কানেকশনের জন্যে, কিন্তু হাওড়া লজ্জা বোধ করলো যেদিন ভারতবর্ষে স্বচ্ছতা ইন্ডেক্সে সব থেকে নোংরা শহরের মধ্যে অন্তর্ভুক্ত হলো হাওড়া। হাওড়া সব থেকে ভারতবর্ষের সব থেকে নোংরা শহর। জল সংকট আছে, জল নিকাশি সমস্যা আছে, ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে হাওড়া শহরের সব থেকে বড় সমস্যা। 2013 থেকে 18তে যত ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে তার থেকে 5 গুণ বেশি 2018 থেকে 2024-এর মধ্যে হয়েছে। উমেশ বাবু,
ঠিক এই জায়গাতে যে প্রশ্নটা উঠে আসবে, আপনি বারবার বলছেন যে হাওড়ার নাগরিক হিসেবে আপনি বা কি প্রস্তাব দেন, সেটার জন্য নিশ্চয়ই আমরা অপেক্ষা করব। প্লিজ আসবো। তার আগে ডক্টর পার্থপ্রতিম সেনের কাছে আসবো। পার্থপ্রতিম বাবু, যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, এনএইচএর তরফ থেকে একটু আগেই যখন আমরা শুরু করছিলাম, কলকাতায় যাবার যেন আর দরকার নেই, সেই জায়গায় হাওড়ায় এনএইচ তার তরফ থেকে সার্বিকভাবে পরিষেবা তুলে দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে, কিভাবে একটু যদি বলেন। এনএইচের আগে একটা ছোট্ট ইতিহাস বলে নেওয়া দরকার। হাওড়ায় প্রথম একটা ওয়েস্ট ব্যাংক বলে হাসপাতাল হয়েছিল আজ থেকে 1998-এ। সেটা আমরা 10-12 জন মিলে বিলেতে বসে থাকার সময় যখন আমরা কাজ করি তখন ঠিক করি, কারণ আমার জন্ম হাওড়ায়, আমার বড় হওয়া হাওড়ায়, কাজেই আমরা কয়েকজন মিলে ঠিক করেছি যে হাওড়াতে একটা হাসপাতাল করব। সেই হিসেবে আমাদের একেবারে প্রথম এনআরআই টেকনোলজি বা এনআরআই এই অবস্থায় আমরা ওয়েস্ট ব্যাংক হসপিটাল তৈরি করি। যাই হোক, পরে সেটা এনএইচে হস্তান্তর হয়। এখন নারায়ণা হসপিটাল নেওয়ার পরে যেটা হয়েছে হাসপাতালটার, যে একটা কথাই যদি বলতে হয়, হাওড়ার নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে হার্ট ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে রোবোটিক সার্জারি পর্যন্ত সমস্ত কিছু এক ছাতের নিচে হয়। আমার যদি কলকাতার কোনো হাসপাতালে দেখতে হয়, খুব কম হাসপাতালেই A to Z সমস্ত রকম পরিষেবা একই ছাতের নিচে রয়েছে। আজকে হাওড়া শহরের বুকে একটা নয়, দুটো হাসপাতালে আজকে দাঁড়িয়েছে এসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং রোবোটিক সার্জারি এবং ক্যান্সার চিকিৎসা আমি জানবো, একটু তপানীবাবুর কাছে আসবো। সাধারণ মানুষের ক্ষেত্রে যেগুলো জানার, আমরা যখন একদম শুরু করছিলাম স্বাস্থ্যসাথীর কথা এসেছিল, আমি একটু বৃহত্তর ক্ষেত্রে যদি যাই, ইন্স্যুরেন্স যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেই জায়গায় এনএইচের তরফ থেকে বা নারায়ণের তরফ থেকে সাধারণ মানুষকে সজাগ, সচেতন এবং সাহায্য করার জন্য কী ভাবনা? 1, 2 হচ্ছে স্বাস্থ্য। হাওড়া সদর, হাওড়া গ্রামীণ অনেক জায়গা থেকে মানুষ আসছে, আপনাদের অবস্থানটাও খুব ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ। তাদেরকে অতি দ্রুত স্বাস্থ্য পরিষেবা তুলে দেওয়ার জন্য আপনাদের চিন্তাভাবনা আগামী দিনে কোথায় দাঁড়িয়ে? ইন্স্যুরেন্সের কথা যেটা আপনি উল্লেখ করলেন প্রথম পয়েন্টে, আমরা খুব যদি সরলভাবে বলি, আমরা যখন বাইক কিনি বা 4 চাকার গাড়ি কিনি, একটা ইন্স্যুরেন্স আগে কিনি। তো যদি আমরা স্বাস্থ্যের কথা ভাবি, যে আমার যদি স্ট্রোক হয়, আমার যদি হার্ট অ্যাটাক হয়, আমার যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এটা কে করবে? সেখানে ইন্স্যুরেন্সের কথা আসে। ইন্স্যুরেন্স প্রত্যেকের থাকা উচিত। যদি আমার বাইকের ইন্স্যুরেন্স থাকে, আমার স্বাস্থ্যের ইন্স্যুরেন্স কেন থাকবে না? এখান থেকে বলি, আমরা কিছুদিনের মধ্যেই কলকাতার মধ্যে আপনারা দেখতে পাবো নারায়ণা হৃদয়ালয়া, নারায়ণা হেলথ নিজস্ব ইন্স্যুরেন্স লঞ্চ করেছে ইন্ডিয়ায়। আমরা কলকাতাতেও এই ইন্স্যুরেন্সটা লঞ্চ করব খুব শিগগিরই, যাতে আরও বেশি মানুষ ইন্স্যুরেন্সের আওতায় আসতে পারে এবং চিকিৎসা নিতে পারে। আগের থেকে সচেতনতা বেড়েছে মানুষের মধ্যে? সচেতনতা যদি বলেন বেড়েছে, কিন্তু সেটার অগ্রগতি খুব কম। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আমি ইনফ্রাস্ট্রাকচার জানবো আপনার কাছ থেকে, তার আগে নিখিলবাবু আপনার কাছে আসবো। আপনি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা বলেছেন, সুজয়বাবু শুরুতেই জবাব দিয়ে দিয়েছেন আর কি, কিন্তু আপনাদের চিন্তা ভাবনা কি? সুজয় স্যার এমনি তো ওটা ক্ল্যারিফাই করেই দিলেন, তবুও ও ছাড়া আমার যা পয়েন্ট অফ ভিউ ছিল স্যার, ওটা সেগ্রিগেশন অ্যাট সোর্স। যদি আমরা বাড়ি থেকে যে ময়লাটা আলটিমেটলি কালেকশন হয়, ওটা ওইখানেই যদি সেগ্রিগেট হয়ে যদি আলটিমেটলি আমাদের কর্পোরেশনের লোক যদি তোলে, তাহলে কি হবে? হয়তো প্লাস্টিক ওয়েস্ট সেগ্রিগেট অটোমেটিকলি ওটা সেল হয়ে যাবে, অর্গ্যানিক ওয়েস্ট ওটা কম্পোস্ট আলটিমেটলি তৈরি হয়ে যাবে, বা স্যাররা আছেন ওনারা অলরেডি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ওইভাবে ফলো করেন। তো আমার কনটেক্সটটা ওটা ছিল। তাছাড়া আমি হাওড়ার বাসিন্দা, হাওড়া আমার জন্মভূমি, হাওড়া আমার কর্মভূমি। তো এখানকার ডেভেলপমেন্ট আমি নিজের চোখ থেকে দেখছি ডেলি বেসিসে। 5 বছর 7 বছর আগে যে জিনিসটার জন্য হয়তো আমাদেরকে ডিপার্টমেন্টের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, আজকে ডেলি জাস্ট অফিসে বসে কম্পিউটারে ওটা আমরা করতে পারছি। সেটার জন্য সুজয় স্যারকে বা অন্যান্য যতজন আছে সবাইকে খুব আমার আন্তরিকভাবে ধন্যবাদ। যেটা জানতে চাইবো সুজয়বাবু, ইতিমধ্যেই খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উমেশবাবু বলেছেন, চ্যালেঞ্জের জায়গায় আপনি বলছিলেন চ্যালেঞ্জ হয়তো থাকবে, কিন্তু সেগুলো মোকাবিলা করতে হবে। সেই মোকাবিলার জায়গায় এই মুহূর্তে আপনাকে যদি 1, 2, 3 ভাইটাল চ্যালেঞ্জের কথা বলা হয় হাওড়া শহরের ক্ষেত্রে, হাওড়া পুরসভার নিরিখে, কোনটা আপনার ক্ষেত্রে বা কোনটা? দেখুন, প্রথমে বলি যে আমাদের উমেশবাবু যে কথা বললেন যে আমাদের ড্রেনেজ সমস্যা, এটা সত্যিই একটা বড় সমস্যা। হাওড়ায় নিকাশি একটা বড় প্রবলেম। কিন্তু একটা জায়গা আমি জাস্ট ওনার নলেজের জন্য বলি, আমাদের মাননীয় সাংসদই বলুন এবং আমাদের মন্ত্রী বিধায়ক যার কথাই বলুন,
প্রত্যেকে কিন্তু অ্যাক্টিভলি এক হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার জন্য একটা ড্রেনেজ মাস্টার প্ল্যান তৈরি করেছেন এবং সেই প্ল্যানের কাজ চলছে। আমি আপনাকে বলছি আগামী 2025 সালের বাই ফেব্রুয়ারি মার্চ সেখানে কিন্তু ওই মাস্টার প্ল্যানের ফুল ড্রাফট আমাদের জমা পড়বে এবং আমরা আশা করছি আমরা স্টেট গভর্নমেন্টের তারা ফান্ডিং অ্যারেঞ্জ করার কথা আছে এবং সেই মাস্টার প্ল্যানে কোথায় কোন ড্রেন কত তার ক্রস সেকশন হবে, কোন দিকে তার গ্রেডিয়েন্ট হবে, সমস্ত সেইভাবে সেই প্ল্যানের কাজ কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে চলছে। আমি আশা করি সেটা যখন ইমপ্লিমেন্টেশন হবে হাওড়ার জল নিকাশি অনেক মিটবে। কিন্তু ইতিমধ্যে আমরাও এইচএমসির পক্ষ থেকে, আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে, ইউডিএমএ থেকে আমরা বেশ কিছু পদক্ষেপ আরও নিয়েছি, যেটাতে আমরা আশা করছি কি যে আগামী দিনগুলোতে যতদিন না ওই মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্ট হবে তার মধ্যে মানুষকে আমরা সুরাহা দিতে পারবো। আমি সরি একটু জাস্ট বলে নিচ্ছি খালি, যেহেতু ড্রেনেজ নিয়ে কথা বলছি, বেশ কিছু জায়গা হাওড়ার আছে যেগুলো ওয়াটার লগিং প্রোন এরিয়া আমাদের। এখন এই সব জায়গায় জল যখন ওয়াটার লগিং হয়, আগে যে জলটা নামতে হয়তো অনেক দীর্ঘক্ষণ সময় লাগতো, এখন কিন্তু আমরা কয়েক ঘন্টায় নামাতে পারছি। বাট ওটা কিন্তু এন্ড না, আমরা ওটাতে স্যাটিসফাইড নই। আমাদের উদ্দেশ্য হচ্ছে জল জমার সাথে সাথে আরও ফাস্ট নামুক। সুজয়বাবু বলছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রসেসের মধ্যে রয়েছেন। উমেশবাবু সন্তুষ্ট? একেবারে নেই, সন্তুষ্ট নেই। কেন যে একটা সরকারের তৃতীয় টার্ম দেখছি আমরা, এটা তো প্রথম নেই। 13-14 বছর ধরে একটা সরকার চলছে, সে মুখ্যমন্ত্রী সবসময় হাওড়ায় প্রশাসনিক বৈঠকে এসেই হাওড়ায় যারা পৌর নিগমের ব্যবস্থা দেখেন তাদেরকে সবসময় উনি এসে তুলোধুনা করে যান, বলেন যে এরা ব্যর্থ, এরা কাজ করতে পারছে না। কখনো ফরসা রোডের ডাস্ট পলিউশন নিয়ে কথা বলেছেন, কখনো জল নিয়ে বলেছেন, কখনো জল জমা নিয়ে বলেছেন। প্রত্যেকবারই উনি বলে যান, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। আমার একটা কথা আছে, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা স্লোগান ছিল ক্লিন হাওড়া গ্রিন হাওড়া। এই ক্লিন হাওড়া এখনও তো আছে, ছিল বলছি আমি তো দেখছি না যে ক্লিন করার জন্যও কোনো পদক্ষেপ আছে না গ্রিন করার জন্য আছে। আপনি যদি সারা পশ্চিমবাংলা জুড়ে দেখবেন, আঁকড়া যদি আপনি সে কোনো জায়গা থেকে জোগাড় করেন, হাওড়া শহর হচ্ছে বেআইনি নির্মাণের কংক্রিটের জঞ্জাল। তাদের জল নিকাশি, তাদের খাবার জল ব্যবস্থা কিছু প্ল্যান নেই। চারদিকে শুধু 8 তলা 10 তলা 12 তলা বিল্ডিং, সব বেআইনি, কোনো জায়গায় কিছু নেই। 2013 থেকে 2018 পর্যন্ত হাওড়া কর্পোরেশনের সব থেকে বেশি টাকা খরচ হয়েছে লাইটিংয়ের উপরে খরচা হয়েছে। আমি আপনাকে একদম দায়িত্ব নিয়ে বলছি যে লাইটগুলো 2013 থেকে 18-র মধ্যে কয়েকশো কোটি টাকা খরচ করা হয়েছে। সে লাইটের 10% লাইট আজকে জ্বলে না। গার্ডেনের উপরে যে কোটি কোটি টাকা খরচ হয়েছিল 5 বছরে, সে গার্ডেন আর সে পার্কের অবস্থা গিয়ে দেখুন, পুরোটাই একেবারে শেষ। সুজয়বাবু অস্বস্তি হচ্ছে, জাস্ট এক লাইনে উত্তর নেব কারণ আমি ওনাদের কাছে যাবো, প্লিজ বলুন। জাস্ট দুটো জিনিস বলি। প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন হাউস টু হাউস সেগ্রিগেশন, আমি আপনাকে জানাই সেই কাজটাও কিন্তু আমাদের অলরেডি 11টা ওয়ার্ডে স্টার্ট হয়েছে, বাকি 14টা ওয়ার্ডেও খুব শীঘ্র শুরু হবে এবং হাওড়ার এক্সিস্টিং যে 50টা ওয়ার্ড আছে আমরা চেষ্টা করছি সেটা খুব তাড়াতাড়ি শুরু করার জন্য। অর্থাৎ ওই প্রসেসটাও কিন্তু আমরা ইট হ্যাজ অলরেডি বিন ইনিশিয়েটেড। আমরা জানার চেষ্টা করবো। পার্থপ্রতিমবাবু আপনার কাছে আসবো। আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে আপনি এগিয়ে নিয়ে গেছেন এবং নারায়ণার ক্ষেত্রে রোবোটিক সার্জারি এবং ক্যান্সার। হাওড়ার মানুষের ক্ষেত্রে নারায়ণা এই মুহূর্তে কোথায় দাঁড় করিয়েছে? সুলভে সন্ধান কত তাড়াতাড়ি সম্ভব? খুব ভালো প্রশ্ন করেছেন। স্বাস্থ্য নিয়ে কথা বলতে গেলে না জিনিসটা একটু অনেক বেশি বড় হয়ে যায়। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা কি ইউনিভার্সাল হেলথ চাই, মানে সবার জন্য স্বাস্থ্য চাই, না কোয়ালিটি হেলথ চাই? কারণ প্রবলেমটা হচ্ছে আমাদের বাজেটটা হচ্ছে খুব পুঁজিটা খুব লিমিটেড। আমরা যে জিনিসটা চাই যে পশ্চিমের দেশে যে উন্নয়নগুলো হচ্ছে চিকিৎসার মাধ্যমে, আমরাও ঠিক সেই ফেসিলিটিগুলো পেতে চাই ভারতবর্ষে, এবং এটা পাওয়ার মধ্যে কোনো অন্যায় নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আধুনিক চিকিৎসা পেতে গেলে যেটা হয় সেটা সব মানে যে দাম দিয়ে আজকে পশ্চিমের দেশকেও একটা ইনস্ট্রুমেন্ট কিনতে হয়, আজকে হাওড়ায় বসে বা কলকাতায় বসে বা গুজরাটে বসে বা চেন্নাইয়ে বসে একই দামে কিনতে হয়। কাজেই জিনিসটা দেওয়াটা এখন মুশকিলটা হচ্ছে রোবটের কথাটা যেটা এলো, রোবট হচ্ছে একটা অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা যেটা ক্যান্সার কেন জেনারেল সার্জারি বা যে কোনো সার্জারির যুগে একটা আলোড়ন এনে দিয়েছে। কারণ রোবটের অ্যাডভান্টেজ এটা বলতে গেলে যেটা বলতে হয়, এত প্রিসিশন, এটা একটা মাইক্রো সার্জারি,
এটা মিনিমালি ইনভেসিভ সার্জারি, এবং এটার প্রিসিশন যেটা সেটা একদম লেজারের মতো, মানে 1 মিলিমিটার যদি আমরা হাত নাড়াই, আঙুল নাড়াই, তাহলে 1 মিলিমিটারই মেশিনটা চলবে। আমি আসবো আর একবারটি আমি তপনী বাবুর কাছে আসি। আমি প্রথমে যে প্রশ্নটা করেছিলাম তার দ্বিতীয় অংশে ছিল হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারালি আপনারা কতটা এগিয়ে নিয়ে যাচ্ছেন যাতে আপনার সাধারণ মানুষের উপকার হয়, কারণ ভৌগোলিকভাবে নারায়ণা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় অবস্থান করছে হাওড়ায়। আমরা ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ হাসপাতালটায় আমরা বেড ইনক্রিজ করেছি। এই বছর আমাদের কাজটা সমাপ্ত হয়ে যাবে আগামী আর কয়েকটা মাসের মধ্যে। আমরা আরও কিছু বেড বাড়িয়েছি, আমরা আরও কিছু ক্রিটিক্যাল বেড, যাতে পেশেন্টকে মানে খুব টাইম কম থাকে, তো যখন পেশেন্ট ক্রিটিক্যাল হয়ে যায় এই ব্রিজ পেরিয়ে, এই ট্রাফিক পেরিয়ে কলকাতামুখী না হতে হয়। বাবু খুব সংক্ষেপে, ইতিমধ্যেই সুজয়বাবু বোধহয় আপনার পরপর বক্তব্যের উত্তর দিয়ে দিয়েছেন আলোচনায়, তবু আর কি প্রত্যাশা মানুষের উন্নয়নের জন্য, হাওড়ার জন্য 1-2 লাইনে? এমনি সুজয় স্যার তো আমার অনেকগুলো প্রশ্নের খুব ভালো করে ক্ল্যারিফিকেশন একটা দিয়েই দিলেন। ডেফিনেটলি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন আগামী লাস্ট 4-5 বছর থেকে খুব ভালোই একটা কাজ করছে। বিট ইজ অফ ডুইং বিজনেস, যেখানে অনলাইন যেগুলো এখন বিট বার্থ সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্স বা আমাদের প্ল্যান স্যাংশন হেত যা কিছু হয়, এখন সব কিছু অনলাইন মোডে চলে এসছে। তো এখন আমি মানে ফুললি স্যাটিসফাইড যেভাবে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন কাজ করছে। দেখা যাক কি হয়। দায়িত্বশীল নাগরিক হিসেবে উমেশবাবু কি মনে করছেন, তাহলে অতি দ্রুত হাওড়া শহরের মানুষ এগিয়ে যেতে পারবে সুস্থ স্বাভাবিক পরিবেশে? খুব সংক্ষেপে প্লিজ। দেখুন, মানুষের জীবন আধারিত আছে জলের উপরে। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলবো, আপনাদের সবাইকে বলবো, একবার নজর দিন যে আমাদের হাওড়া শহরের জল নিকাশি ব্যবস্থা, আমাদের মলমূত্র, নোংরা জল কোথায় যায়। আমি আপনাকে আঙুলে বলে দেবো জায়গা। আপনি জগন্নাথ ঘাট ঘুষড়ি যান, বাঁধাঘাট লঞ্চ ঘাট যান, গোলাবাড়ি লঞ্চ ঘাট যান, আর কিংস রোড যান। স্পেসিফিক 4টে বলছি। হাওড়া শহরের সমস্ত নোংরা জল, মল মূত্র সোজাসুজি গঙ্গায় পড়ছে, তাকে রোকার দেখার কোনো ব্যবস্থা নেই। আর সেখান থেকে 3 কিলোমিটার দূরে ওই জলটা পদ্মপুকুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে টেনে পরিষ্কার করে আপনাকে আমাকে সবাইকে খাওয়ানো হচ্ছে। মানুষ অসুস্থ হবে, মানুষ রোগী হবে। নারায়ণা আর বড় করে হসপিটাল করতে হবে। হাওড়ায় ডাস্ট পলিউশনে হাওড়া 1 নম্বরে, হাওড়ায় ওয়াটার পলিউশনে 1 নম্বরে, হাওড়া নোংরা শহরের মধ্যে 1 নম্বরে। 2-4টে না, 20-22টা নারায়ণা হসপিটালের দরকার আছে হাওড়া শহরে। প্রচুর বক্তব্য, আমার সময় সংক্ষিপ্ত। সুজয়বাবুর কাছে যেতে হবে। সুজয়বাবু, কোনটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে, সুজয় চক্রবর্তীর কাছে, প্রশাসক সুজয় চক্রবর্তীর কাছে, না চিকিৎসক সুজয় চক্রবর্তীর কাছে? আমি শুধু একটা জিনিস বলি, যে স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছে বলে আমি ডেঙ্গুর তথ্যটা দিচ্ছি এবছর, কারণ ডেঙ্গু আমাদের একটা খুব বড় প্রবলেম থাকে। গত বছর যেখানে কয়েক হাজার ডেঙ্গু কেসেস হয়েছে এই হাওড়াতে, এবং সার্বিকভাবে রাজ্যেও প্রচুর ডেঙ্গু কেসেস হয়েছিল গত বছর, এই বছর সেখানে টোটাল কেসেসের সংখ্যা আমরা 500 থেকে 600-র মধ্যে রাখতে পেরেছি এই কারেন্ট ইয়ারে। এবং এটা আপনাকে আমি বলছি, শুধু হাওড়া না, এটা গোটা রাজ্যে এবার ডেঙ্গু এইভাবে কন্ট্রোল করা গেছে। এবং এটার জন্য শুধুমাত্র আগে মানে আমরা যে প্ল্যানিং করেছি আমাদের ইউডিএমের ডিপার্টমেন্ট থেকে, আমাদের মাননীয় মন্ত্রী ফেরাদ হাকিম সাহেব দিনের পর দিন উনি মিটিং করেছেন এটা নিয়ে, তারই কিন্তু ফলশ্রুতি আমরা পেয়েছি, এবারে ডেঙ্গুর সংখ্যা এত কম হয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে খুব সংক্ষেপে? ডেফিনেটলি চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে। আশ্বস্ত? দেখুন, প্রচেষ্টা করলে সব কিছুই হয়। সুজয়বাবু, প্রচেষ্টা সাধন থাকলেই হতে পারে। প্রচেষ্টা 100% চলবে, প্রচেষ্টা চলছে। পজিটিভ বার্তা? দেখুন, আমি সব সময় পজিটিভ থাকি, বিরোধিতা করি কেন, যাতে কিছু ভালো হতে পারে। অপেক্ষা করতে হবে। নানান প্রশ্ন এবং চ্যালেঞ্জের কথা বারবার করে উঠে এসেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলার কথা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অনেক ধন্যবাদ। আজকের মতো হাওড়া জেলায় বাংলার কথা এখানেই শেষ করছি। চোখ রাখুন জি 24 ঘন্টায়, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।